গাড়ি চলছে, এক হাতে আমার মোবাইলের চার্জ কতটুকু আছে সেটা দেখে নিলাম। দেখলাম 70%-এর মতো চার্জ। আমি সূরা ইয়াসিন চালু করে গাড়ি চালাতে লাগলাম। রাত প্রায় 11:30। সেই বাসচারের কাছে আসতেই আমার গাড়ির সামনের বাতি দুটো হঠাৎ করে কেন যেন বন্ধ হয়ে গেল। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। কিছুক্ষণ সময় নিয়ে মোবাইলের টর্চটা জ্বালিয়ে লাইটের তারগুলো একটু নাড়াচাড়া করলাম। অনেকক্ষণ চেষ্টা করার পর গাড়িতে এসে আবার স্টার্ট করলাম। দেখলাম লাইটগুলো জ্বলে উঠল এবং আমার মনে এবার সাহস সঞ্চার হলো। আমি আবার সূরা ইয়াসিন ছেড়ে চলতে থাকলাম। কিছু দূর সামনে আসতেই একটা বাগান, সেই বাগানের পাশ দিয়ে যাচ্ছিলাম। অদ্ভুতভাবে পরিবেশটা আমার কাছে কেমন যেন একটু ভিন্ন লাগছে। চারপাশে বাতাস শুরু হয়ে গেল, আর হঠাৎ আমার মোবাইলটা কেন যেন বন্ধ হয়ে গেল। আমি কিছু বুঝতে পারলাম না। কেমন যেন অদ্ভুত একটা ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হলো। আমার গায়ের সমস্ত পশমগুলো দাঁড়িয়ে গিয়েছে। আমি মনে মনে দোয়া ইউনুস পড়তে থাকি আর মোবাইলটা অন করার চেষ্টা করলাম। মোবাইলটা অন হওয়ার পরে চার্জের দিকে খেয়াল করলাম, মাত্র 15% চার্জ। এবার আর মোবাইলে সূরা অন করলাম না। কিছু দূর সামনে যেতেই দুজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। তারা তাদের দুহাত ইশারা করে আমার গাড়ি থামাতে বলল। আমি গাড়ি থামালাম। তারা বলল, ভাই, আমাদের সামনে যেতে হবে। রাত প্রায় 12:30 বেজে গিয়েছে। ভেবেছিলাম হয়তো কোনো গাড়িই পাবো না। আপনাকে পেয়ে আমাদের ভালোই হলো। এরপর যাত্রী দুজন ভেতরে খুশি মনে গাড়িতে উঠে বসলো এবং আমিও মনে কিছুটা সাহস ফিরে পেলাম। চিন্তা করতে লাগলাম, সামনে ছাড়া বাড়ি রয়েছে। এদের দুজন থাকাতে আমার মনের ভয় কিছুটা দূর হয়ে গেল। গাড়ি চলছে, যাত্রী দুজন নিজেদের মতো কথা বলছে। আমি অতটা তাদের কথাগুলোতে মনোযোগ দিলাম না। কিন্তু হঠাৎ করে তাদের একটা কথা আমার কানে লাগলো। যেমন পেছন থেকে একজন আরেকজনকে বলছে, এই দেখ, আমার জিহ্বা কত বড়, এক হাতের সমান। তারপর অপরজন বলল, তবে আমার জিহ্বা দেখ, তোর শরীরের সমান লম্বা হবে। আমি তখন ঘাটটা কিছুটা হালকা করে পেছনে ঘুরিয়ে দেখলাম তাদের দুজনের জিহ্বায় 2 হাত পরিমাণ লম্বা, এবং এটা শুধু বারবার ওঠানামা করতে লাগলো। আর ওদের মতো ওরা হাসতে লাগলো। তারা তখনও বুঝতে পারেনি যে আমি বিষয়টা দেখতে পেরেছি। এমন দৃশ্য দেখে ভয়ে আমার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা শীতল স্রোত বয়ে গেল। তারা তখনও আমাকে খেয়াল করেনি। তারা মনের আনন্দে জিহ্বা নাচাতে লাগলো। আমি পকেট থেকে আমার মোবাইলটা বের করে আয়াতুল কুরসি ছাড়লাম। তারা দুজনেই হঠাৎ তাদের হাসি থামিয়ে দিল। আমার মনের মধ্যে ধুকপুকানিটা কিছুটা বেড়ে গেল। সামনে থাকা আয়নার দিকে তাকালাম। তাদের দুজনের একজনকেও আমি আয়নায় দেখতে পেলাম না। আয়নায় দেখতে পেলাম আমার পেছনের সিটগুলোতে কেউ নেই, খালি পড়ে আছে। আমি আবার পেছনে ঘুরে তাকালাম। এবার দেখছি দুজনেই আমার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে এবং চোখ লাল করে আমাকে বলে, কি ছাড়লেন এসব? বন্ধ করেন, এগুলো আমাদের ভালো লাগছে না। আমি তখন ভয়ে ভয়ে থরথর করে কাঁপছি। আমার দিকে তারা তাকিয়ে আবারও অট্ট হাসিতে মেতে উঠলেন। আমি আর পেছনের দিকে তাকিয়ে থাকতে পারলাম না। আমার হাত পা কাঁপছে। আমি সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাতে লাগলাম। কিছুক্ষণ পর শুনতে পেলাম একজন আরেকজনকে বলছে, তুমি শুধু জিহ্বা নাচাতে পারো, এবার দেখো আমি আমার নিজের মাথা হাতে নিয়ে বল হিসেবে খেলছি। তারা কিছুক্ষণ পরে আরেকজন অট্ট হাসি দিয়ে বলে উঠল, তুমি একাই শুধু পারো, এটা তো সামান্য ব্যাপার, দেখো আমিও পারি কিনা। এই বলে তারা দুজনেই হাসতে লাগলো। আমি আবারও একটু পেছনে ঘুরে তাকালাম এবং আমি পেছনে ঘুরে তাকানোর পর যা দেখি সেটা দেখে কোনো মানুষ ঠিক থাকার কথা নয়। আমি দেখলাম দুজনেই তাদের ঘাড় থেকে মাথা আলাদা করে নিয়ে একজন আরেকজনের হাতে দিয়ে বলের মতো করে খেলছে, আর তাদের ঘাড় বেয়ে রক্ত পড়ছে। সেই রক্তে বোধ হয় আমার গাড়ি রক্তের বন্যায় ভেসে যাচ্ছে। এমন সময় হঠাৎ আমার মোবাইলটা বন্ধ হয়ে গেল। মনে হলো ফোনের চার্জ শেষ হয়ে গেছে। আমার ভয় ক্রমাগত বেড়েই চলেছে। এসবের মাঝে আমি সেই ছাড়া বাড়ির সামনে এসে পড়লাম। তখনও প্রচণ্ড বাতাস বইছে। দূর থেকে অদ্ভুত ভয়ঙ্কর কিছু আওয়াজ আমার কানে ভেসে আসছে। গাড়ির সামনের লাইটের আলোতে খেয়াল করলাম একটা বাচ্চার লাশ হবে হয়তো। সাদা কাপড় পেঁচিয়ে রাস্তায় কে যেন ফেলে রেখে দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে গাড়িটা বন্ধ করলাম।
তবে তখন আমি গাড়ি থেকে নামি। আমার পেছনের সিটে বসে থাকা ওই দুজন নেমে পড়ল। তারা গাড়ির সামনে এসে লাশের পাশে বসে থাকা সাদা কাপড় সরিয়ে ফেলেছে। দেখলাম একটা বাচ্চার নিথর দেহ বের করলো তারা, এবং তারা সেই লাশটা বের করে দুজনে ভাগ করে একজন হাতটা টেনে হিঁচড়ে কামড়ে খাওয়া শুরু করলো। এবং আমার আবছা আবছা চোখে দেখতে শুরু করলাম। আমার শরীর বেশ ঠান্ডা হয়ে আসছিল। ওরা দুজনেই ওই লাশটা চিড়ে চিড়ে খাওয়ায় ব্যস্ত। তখন ওদের গাল বেয়ে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। এই দৃশ্যটা আমি মেনে নিতে পারছিলাম না। আমার গাড়ির পেছনে হঠাৎ ওদের দুজনের কথার আওয়াজ পেলাম। এবার আমি আবার পেছনে ঘুরে তাকাতেই ওরা আমাকে উদ্দেশ্য করলে বলল, এবার তোকে খাবো আমরা। এই বলে দুজনেই অট্টহাসিতে মেতে উঠল। আমি আবার গাড়ির সামনের দিকে লক্ষ্য করলাম। দেখলাম ওই যে দুজন এখনো সেই বাচ্চার লাশটি টেনে টেনে খাচ্ছে। আমি আবার দৃষ্টিতে ওদের দিকে, ওরা আবার এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এমন সময় হঠাৎ করে আমার কাঁধে একটা স্পর্শ অনুভব করলাম। তীব্র ভয় মনে হচ্ছিল আমার শরীরে সমস্ত রক্ত ঠান্ডা হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে আমার শরীরের সমস্ত রক্ত ঠান্ডা হয়ে আমার মাথার দিকে উঠে যাচ্ছে। ব্যাস, এরপর আমার আর কিচ্ছু মনে নেই। নিজেকে আবিষ্কার করি সেই ছাড়া বাড়ির ভেতর। জ্ঞান ফেরার পর আমি নিজেকে দেখলাম আমি সেই ছাড়া বাড়ির ভেতর। দেখতে পেলাম আকাশটা পূর্ণিমার চাঁদের আলোর মতো ঝলমল করছে। তখন আমার যতদূর মনে হয় মধ্যরাত হবে। আমি যে কতটুকু সময় অচেতন হয়ে পড়েছিলাম সেটা উপলব্ধি করতে পারছিলাম না। আমি সারা বাড়ির ভেতর থেকে বাইরে বের হবার একটা গেট দেখতে পাচ্ছি। আমি বাইরে বের হওয়ার জন্য হাঁটা শুরু করলাম। হঠাৎ হঠাৎ কেমন যেন একটা হাড় কামড়ানোর আওয়াজে আমি থমকে গেলাম। আমি যেখানে দাঁড়িয়ে পড়লাম তার পাশেই 3টি রুমের দরজা দেখতে পাচ্ছি। বেশ পুরনো সেই দরজাগুলো। আমিও সেই একটা রুমের মধ্যেই ছিলাম। যাই হোক, আমি হাড় কামড়ানোর শব্দ শোনার পরে ওই রুম 3টা দেখার জন্য প্রথম রুমটাতে উকি দিলাম। উকি দেবার পর রুমের ভেতর যা দেখলাম সেটা আসলে কোনো মানুষই দেখতে চাইবে না। রুমের ভেতর দেখলাম একটা আমার গাড়ির সেই প্রথম যাত্রী, ওই হাফিজ ভাই। সেই হাফিজ ভাইয়ের মৃতদেহটি একটি সাদা কাপড়ের ওপর পড়ে রয়েছে। তার পাশেই আমার পরের সেই দুজন যাত্রী বসে সেই হাফিজ ভাইয়ের দেহ থেকে মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। খুব অদ্ভুত লাগছে। আমি আসলে বুঝতে পারছিলাম না, হাফিজ ভাইকে তো আমি তার বাসায় পৌঁছে দিয়ে এসেছি, কিন্তু আমি সিএনজি যত জোরে চালিয়ে এসেছি এই অল্প সময়ের মধ্যে হাফিজ ভাই তো এখানে আসার কথা নয়। আর উনি মারা গেলই বা কীভাবে? আর উনি যদি মারাই যান, ওনার লাশটাই বা আসলো কীভাবে এখানে? যাই হোক, এই দৃশ্য দেখার পর আমার শরীর কেমন যেন ঠান্ডা হয়ে যেতে লাগলো। আমি শরীরে কোনো শক্তি পাচ্ছি না। ওখান থেকে দৌড়ে পালিয়ে আসবো, কোনো শক্তিই পাচ্ছি না। মনে হয় আমার পাগুলো অবশ হয়ে গেছে। আমি ওখানেই বসে পড়লাম। আমি বসে কোনো মতো দ্বিতীয় ঘরের সামনে উকি দিতে গেলাম। এবার যা দেখলাম, আমার গলা কেমন যেন শুকিয়ে যাচ্ছে। মনে হচ্ছে আমার কলিজাটা ফেটে এখনই আমি মারা যাব। দ্বিতীয় রুমের ভেতর যা দেখলাম সেটি হচ্ছে 4-5 বছরের একটা মৃত বাচ্চার দেহ কে যেন উপর করে রশিতে বেঁধে ঝুলিয়ে রেখেছে, এবং কিছু একটা ধারালো অস্ত্র দিয়ে তার শরীর থেকে তার মাথাটাকে বিচ্ছিন্ন করা হয়েছে। আর সেই বাচ্চাটির শরীর বেয়ে যে রক্তগুলো পড়ছে, সেই রক্তগুলো সেই দ্বিতীয়বার যে দুজন আমার গাড়িতে উঠেছিলেন তাদের একজন শুষে নিচ্ছে। এরপর অপরজন বাচ্চাটার শরীর থেকে তার চামড়াটা টেনে ছিঁড়ে উঠিয়ে ফেলতে লাগলো। ব্যাস, আমি আর চোখ খুলতে পারছি না। ভয়ে ভয়ে আমার সমস্ত শরীর তখন অবশ হয়ে গেছে। আমি মনে মনে আয়াতুল কুরসি পাঠ করতে শুরু করলাম। এর কিছুক্ষণ পর শরীর কিছুটা শক্তি ফিরে পেলাম এবং বসা অবস্থায় তৃতীয় ঘরটার সামনে উকি দিলাম। না, এবার মনে হয় আর কোনোভাবেই আমার বাঁচা সম্ভব নয়। ভেতরের দৃশ্য দেখেই ভয়ে আমার মরে যাওয়ার উপক্রম শুরু হলো। তৃতীয় রুমে এসে যা দেখলাম, ওই রুমের ভেতরে হাফিজ ভাই ও শেষের ওই 2 ভূত যাত্রী আর সেই মৃত বাচ্চাটি সবাই যৌথভাবে আমার মতোই দেখতে সেম টু সেম একটা মানুষের দেহ তারা কেটে টুকরা টুকরা করে ওই রুমের চারপাশে ব্যানারের মতো ঝুলিয়ে রাখছে। হাত পাগুলো কাটা শেষ। এখন আমার মতো দেখতে ওই মৃত মানুষটির মাথা তার ঘাড় থেকে আলাদা করা শুরু করলো। তখন আমার গলায় কেমন যেন একটা শীতল স্পর্শ অনুভব করলাম। আমি পেছনে ঘুরে তাকাতেই দেখলাম, এ কি, আমার পেছনে তো কেউ নেই। তাহলে কেন এমন অনুভূত হলো আমার? যাই হোক, আমি আবার ওদের দিকে উকি দিলাম। এবার দেখতে পাচ্ছি ওরা 4 জন মিলে কেউ আমার রক্ত, কেউ আমার চামড়া, কেউ আমার মাংস চিড়ে খাচ্ছে। এবার আমি আবারও সেই দোয়া ইউনুস পড়তে উঠে দাঁড়ালাম। আর সেই বাইরের
গেট যেটা দেখিয়েছিলাম সেই গেটের দিকে তাকালাম এবং ভালোভাবে খেয়াল করতে দেখলাম সেই গেটের পাশে একটা ছায়া দেখা যাচ্ছে এবং সেই ছায়াটি গেটের ওখানে বারবার ছোটাছুটি করছে। আমি এবার পেছনে তাকালাম, দেখলাম সেই ছাড়া বাড়ির পেছনের দিকে যাওয়ার জন্য যে গেটটা ছিল সেটা হালকা করে খোলা। আমি ওই দরজার দিকে এগিয়ে যেতে লাগলাম। কিছু দূর যাওয়ার পরে একটা বাগান দেখতে পেলাম। বাগানের ভেতরে এগিয়ে যাচ্ছি। চারপাশে বের হবার পথ রয়েছে কিনা সেটা আমি দেখার চেষ্টা করলাম, খুঁজতে লাগলাম এবং দেখতে পেলাম একটা পুকুর। আর সেই পুকুর থেকে একটা কিছুটা দূরেই আমি সেই পুকুরটাকে দেখে সেই পুকুরের কাছে ছুটে গেলাম। আল্লাহ, পুকুরে তো কোনো পানি নেই, শুধু মানুষের কঙ্কাল আর কঙ্কাল দেখতে পাচ্ছি। এই দৃশ্য দেখে আমার গা বেয়ে ঘাম ঝরছে আর আমি প্রচণ্ড পানি পিপাসা নিয়ে মনে হয় আমি মরে যাব এমন অনুভূত হচ্ছে। আমি আবারও দোয়া ইউজ পড়তে থাকি এবং একটা সময় একটা টিউবওয়েল খুঁজতে লাগলাম পানি খাবার জন্য, যদিও আমার কোনো আশা ছিল না যে এখানে আমি কোনো টিউবওয়েল পাবো। বাগানের মধ্যে অনেকটা পথ হেঁটে চলেছি। কিছুটা দূরে যেতেই একটি বট গাছের মতন বিশাল গাছ, তার নিচে পুরনো জং ধরা একটা টিউবওয়েল দেখতে পেলাম। একটু পানি খাবার জন্য দৌড় মেরে সেই কলপাড়ে ছুটে গেলাম। কলপাড়ে গিয়ে কিছুটা স্বস্তি পেলাম আমি, এই ভেবে যে এখন অন্তত একটু পানি খেতে পারবো। আমি কল চাপতে শুরু করলাম। পুরনো কলের জং পড়ার কারণে কেমন যেন একটা চাপের সাথে প্যাচ প্যাচ আওয়াজ শুরু করলো। একটু পরেই কল থেকে ঝুপ করে পানি পড়তে শুরু করলো। আমি দু হাতে সেই পানি খাওয়ার জন্য তালু দুই হাত এক জায়গায় করলাম এবং পানি সংগ্রহ করার চেষ্টা করলাম। যখনই আমি সেই পানিটা মুখে দেব তখনই ঘটল বিপত্তি। আমার হাতের তালুতে জমানো সে তরলগুলো সেগুলো পানি নয়, এগুলো দেখছি রক্ত। এখন কি হবে সেটাই আমি ভাবছি। তখনই বটগাছের উপরে থেকে কিছু একটা নিচে পড়ার আওয়াজ পেলাম আমি। তখনই উপরে তাকিয়ে দেখলাম সেই বটগাছের ডালে ওই দুজন ভুতুরে যাত্রী, তাদেরকে দেখতে পেলাম। তারা আমার দিকে চেয়ে অট্টহাসিতে মেতে উঠল আর বলে উঠল, কিরে পানি খাবি? আমি তখনই ভয়ে ভয়ে সেই ছাড়াবাড়ির গেটের দিকে রাস্তা ধরে সোজা এক দৌড় দিলাম। দৌড়াতে দৌড়াতে আমি সেই রুমের মধ্যে এসে পৌঁছালাম। এবার আর ওই 3টে রুমের দিকে উঁকি মারার সাহস পেলাম না। আমি এবার ছাড়াবাড়ি থেকে বেরোবার রাস্তার জন্য হাঁটা শুরু করলাম। যেই গেটের কাছাকাছি এসে পৌঁছালাম তখনই আচমকা একটা বাতাস এবং ভয়ঙ্কর একটা আওয়াজ শুনতে পেলাম। আমি আল্লাহ আল্লাহ করতে করতে সেই গাড়ির কাছে চলে গেলাম। দেখলাম গাড়িটা ঠিকই রয়েছে আর আমার মোবাইলটা বন্ধ হয়ে পড়ে আছে গাড়ির ড্রাইভার সিটের ওপরে। আমি গাড়ির ভেতর ঢুকে দেখলাম আমার বেশ ভয় লাগছে। ভাবলাম আবারও যদি ভূতের সম্মুখীন হই এই ভেবে। যাই হোক, পেছনের সিটে কিছু একটা নড়াচড়ার শব্দ পেলাম, কিন্তু পেছনে ঘুরে আর তাকালাম না। ভাবলাম যা হবে দেখা যাবে, আমি এবার আর গাড়ি থামাবো না। সেই দুজন যাত্রী তাদের জিহ্বা দুটোকে আমার শরীরের সমপরিমাণ বড় করে আমার দিকে চেয়ে আবার জিহ্বা ওঠানামা করছে। আমি তখনই সামনের দিকে ফিরে গাড়ি স্টার্ট করতে লাগলাম এবং দোয়া পড়তে লাগলাম। এমন সময় আমার গলায় কিছু একটা পেঁচিয়ে ধরেছে অনুভব করলাম। আমার দুহাত গলায় দিলাম এবং দেখতে পেলাম আমার হাতটা কিছুটা ভেজা ভেজা লাগছে, তাই মোট করে চেপে ধরলাম। আমি বুঝতে পারলাম সেই পেছনের দুজন মানুষ রূপী সেই জিন বা বলবো বা ভূত বলবো, ওরা তাদের জিহ্বা দিয়ে আমার গলাটা পেঁচিয়ে ধরেছে, আমার শরীরে পেছন দিকে টেনে নিয়ে যাচ্ছে প্রচণ্ড জোরে। আমার দম বন্ধ হয়ে আসছে। আমিও আমার দুহাত দিয়ে নিজেকে বাঁচানোর জন্য শেষ চেষ্টা করতে লাগলাম। জোরাজোরি চলছে। এমন সময় অনেক দূর থেকে হালকাভাবে ফজরের আজান শুনতে পেলাম। আর ওই মুহূর্তে ওরা দুজন আমাকে এমন জোরে টান দিতে থাকলো, তারপর আমার আর কিচ্ছু মনে নেই। এরপর যখন আমি চোখ খুললাম তখন নিজেকে হসপিটালের বেডে দেখতে পেলাম। তারপর জানতে পারলাম আমাকে নাকি একটা ধান ক্ষেতের ভেতরে পড়ে থাকতে দেখে সেখানকার কিছু লোকজন এই হসপিটালে এনে আমাকে ভর্তি করে দিয়েছে। রাতুল ভাই, এই যাত্রায় আমি বেঁচে ফিরলাম। আমার ঘটনাটি এখানেই শেষ। ধন্যবাদ ভাইয়া ঘটনাটি পড়ে শোনাবার জন্য। আমার নাম কৌশিক সরকার, বাসা মাস্টারপাড়া, গাইবান্ধা। প্রিয় লিসেনার, আমরা শুনে এলাম আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম ইমেল যেটি ছিল
কৌশিক সরকার আমাদেরকে পাঠিয়েছিলেন মাস্টারপাড়া থেকে। এই ঘটনাটি কার কাছে কেমন লাগছে আমাদেরকে লিখে পাঠাতে পারেন। আমরা রেডিও সারাবেলার যে ফেসবুক পেজটি রয়েছে সেখান থেকে লাইভ করছি, সেই লাইভের কমেন্ট বক্স আপনাদের জন্য উন্মুক্ত, আপনারা আপনাদের মতামতগুলো সেখানে জানিয়ে দিতে পারেন। দেখতে পাচ্ছি অসংখ্য শ্রোতা বন্ধু আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমি তাদের কথাবার্তাগুলোতেই যাব। আমাদের সাথে ছিলেন মোহাম্মদ রাজীব, উনি লিখেছেন ভালো লাগছে যখন নিজ এলাকার ভাষায় ঘটনাগুলো শুনি। এসকে আতিকুর রহমান ছিলেন আমাদের সাথে, লিখেছিলেন আমাদেরকে আশরাফুল আলম, লিখেছিলেন আমাদেরকে এনএমএস মিজানুর রহমান, আমাদের সাথে হাসানুর রহমান নিলয় ছিলেন, লিখেছিলেন আমাদেরকে শিশির ভেজা সকাল, উনি বরাবরের মতো যুক্ত হয়েছেন। আমাদের সাথে ছিলেন খন্দকার মেহেদি হাসান মানু, উনি লিখেছেন ঢাকা থেকে শুনছেন। সাগর মিয়া লিখেছেন যে চুনিয়াকান্দি থেকে। আচ্ছা, এরপর দেখতে পাচ্ছি আমাদের সাথে শিহাব আহমেদ লিখেছিলেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভয়ানক হলে ভালো লাগতো। আমাদের সাথে মৃদু ছিলেন, লিখেছিলেন আমাদেরকে জান্নাত পাপ্পি ছিলেন আমাদের সাথে। এমডি হাসান উনি পাশে আছেন বলে আমাদেরকে জানিয়েছেন। লিখেছেন ভাইয়া ইমেলগুলো বেশি ভয়ের হয়, তাই ইমেল শোনার জন্য অপেক্ষা করছি, লিখেছিলেন এমডি মেহেদি হাসান। লিখেছিলেন আমাদেরকে আকাশ। লুৎফুল আনোয়ার লিখেছিলেন যে আমি অ্যাপসের মাধ্যমে শুনি। স্বর্ণা জাহান হাই লিখেছিলেন আমাদেরকে। মারুফ ছিলেন আমাদের সাথে। খন্দকার মেহেদি হাসান মানু লিখেছেন যে ভাইয়া একা থাকার কারণে ইমেলটা শুনতে পাচ্ছি, আচ্ছা ইমেলটা শুনে ভয় পাচ্ছি। আমাদের সাথে শ্যামলী হাসদা মারিয়া ছিলেন, খুব ভয় লাগছে, অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে আবদুল্লাহ সিয়াম ছিলেন, রেডিও সারাবেলায় কল দিয়েছিলাম, তারা আমাকে বলল এটা বাচ্চাদের জন্য নয়, আমি 6ষ্ঠ শ্রেণীতে পড়ি। আচ্ছা জি অবশ্যই, আপনি যখন আপনার পর্যাপ্ত বয়স হবে, আপনি 18 বছর যখন পূর্ণ হবে তখন আপনি সারাবেলায় এসে ভৌতিক ঘটনা শেয়ার করতে পারবেন। লিখেছিলেন আমাদেরকে এমডি লাজিউর, ইমেইলের গল্পটা অনেক ভয়ানক ছিল। আমাদের সাথে তাসনিম তানহা ছিলেন, লিখেছিলেন আমাদেরকে এমডি হাসান ইমেইলটা ভয়ানক। আমাদের সাথে আরিফুল ইসলাম ছিলেন। রাতুল ভাই আমি রামচন্দ্রপুর সাউথখালী থেকে যুক্ত আছি। আরিফুল ইসলাম লিখেছেন রাতুল ভাই কেমন আছেন, আবারও যাবো কোনো একদিন প্রোগ্রামে, অবশ্যই অপেক্ষায় রইলাম এবং সেই সাথে শুভকামনা আপনার জন্য। আমাদের সাথে খুবই ভয়ঙ্কর ছিল এই ঘটনাটি, লিখেছিলেন আমাদেরকে একজন লিসেনার। আমাদের সাথে স্বর্ণা জাহান লিখেছিলেন, আমাদেরকে লিখেছিলেন এমডি শাওন খন্দকার, যুক্ত হলাম মাঠের হাট থেকে। আমাদের সাথে ছিলেন ইয়োর আতিক হাসান, সরি উনি লিখেছিলেন মিতালি বাজার থেকে। ইরোর আতিক হাসান ছিলেন আমাদের সাথে। মোহাম্মদ আবদুল্লাহ আল মানিক, সীমান্ত ইসলাম ছিলেন আমাদের সাথে। সাদিয়া ছিলেন যে লেট হয়ে গেল। ভাই আপনার কথা শুনে মনে হয়, আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা, হাসান হাবিব ছিলেন আমাদের সাথে। এমডি সাগর মিয়া ছিলেন আমাদের সাথে। যাই হোক, আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। এই আচ্ছা এমডি মেহেদি হাসান আকাশ লিখেছেন ভাই এই ঘটনাটা তো আগেই শোনা হয়েছিল। জি অবশ্যই, এই ঘটনাটি আগে একবার শোনানো হয়েছিল। আমি আপনাদেরকে বলেছিলাম আমাদের নতুন কিছু ঘটনা এবং পুরনো কিছু ঘটনা মিলে আমরা ইমেলগুলো আরেকবার রিপিট করব, কারণ অনেক নতুন নতুন শ্রোতা আমাদের সাথে যুক্ত হন, তারা সেই মেলগুলো মিস করেন এবং অনেকেই লেখেন যে পুরনো মেলগুলো শুনতে চাই। যেমন বরকত ভাই, আরিফুল ইসলাম ভাই এবং হেমন্ত কুমার সাহা, তাদের ঘটনাগুলো অনেক ভয়ঙ্কর ছিল, সেই ঘটনাগুলো তারা আবারও শুনতে চেয়েছিলেন। এই জন্য আমি চেষ্টা করছি নতুন ইমেলের পাশাপাশি সেই পুরনো ঘটনাগুলোতেও ফিরতে। যাই হোক, আমার স্টুডিওতে একজন অতিথি আছেন নাজমুল ভাই, আমরা তার কাছে আরেকটি ছোট ঘটনা শুনবো এবং তারপর আমার কাছে আরও দুটি ছোট ছোট মেল রয়েছে, সেই মেলগুলোতে চলে যাব। তো নাজমুল ভাই, আপনি তো সবসময় অফলাইনে রেডিও সারাবেলা শোনেন আমাদের ভোরবেলা অনুষ্ঠানটি, আজকে আপনি সারাবেলায় এসে আপনার কেমন লাগছে? জি অনেক ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা, জি আমরা এবারে আপনার থেকে কোন ঘটনা শুনবো? এটাও আমার ছোটবেলায় একটা ভয়ানক ঘটনা। আচ্ছা আচ্ছা, এই ঘটনাটা আমার বাড়ির পাশে একটা জায়গাতে হয়েছে। জি জি ওকে। এই ঘটনাটি আমি যখন অনেক ছোট ছিলাম তখনকার কালের ঘটনা। তা কি ঘটনাটায়, তা আমি অনেক ছোট, তো তা আমার জ্যাঠো যিনি, তার একটা রেস্কা ছিল। ওকে। তা সে রেস্কা করে তা আমাকে, আমার পরিবারের যেগুলো লোক আছে, তা আমি তো ওই রেস্কা একটা চালাইতে পারি তখন। আমার পরিবারের কিছু মানে ধান ছিল তখনকার যুগে, তো ধানগুলো ভাঙানোর জন্য আমাকে মেলে নিয়ে যেতে হবে। আচ্ছা। তা আমি দাদিদের কাছ থেকে শুনছিলাম যে আমাদের ওখানে একটা ডিগি হয়েছিল, যেটার নাম গড় ডিগি, যে এক রাতে হয়েছে। তখনকার আবার ছিল অনেক ভয়ানক জায়গা, অনেক পাহাড়। তা আমি ওই জায়গাতেই আবার ওই ধান ভাঙা মেলটা রয়েছে, তা আমি ওখানে যাব। আমি খুশি লাগতেছে যে ওই ডিগিটা আমার নিজের চোখে দেখবো, যে কখনো দেখা হয়নি। তা আমি এরপরে আমার দাদির সাথে তা আমি যাচ্ছি। তা আমি রেস্কাটা আমি নিছি, রেস্কাতে ধান আছে, তা ধান নিয়ে আমি ওই জায়গায় যাচ্ছি। তার যাওয়ার পর যখন মেলটা দেখলাম, মেলের পাশেই দেখি ওই ডিগিটি। তা ডিগিটা দেখলাম বিশাল বড় একটা ডিগি, তা অনেক উঁচু পাহাড়, ভয়ানক জঙ্গল দিয়ে ভরা,
মানুষ Okay. দিনের বেলা গেতে ওখানে অনেক ভয় করে, ওখানে নাকি দিনের বেলা অনেক কিছু ভেসে ওঠে, জি। যেমন চালন, আবার অনেক কিছু ভেসে ওঠে। জি, তা আমি ওখানে গেলাম, ওদিকে আসলে অনেক ভয়ানক জায়গা। আচ্ছা, দিনের বেলায় গিয়েছি, আবার ধান ভাঙ্গার ওখানে ধান ভাঙ্গার মেলে ওখানে ধানগুলো রেখে দেখি কারেন্ট নেই। তা এখন অবসর সময় পেয়েছি, তাই এনাবার কারেন্ট নেই, এনাবার আমি গেলাম, আমার সাথে আরেকজন পিচ্ছি ছিল, তা তাকে বললাম চল আমরা ওখান থেকে একটু ঘুরে আসি। তা আমার পিচ্ছি ভাইটা বলতেছে না আমি ওখানে যাবো না, আমার খুব ভয় লাগতেছে। তা আমাকেও তো অনেক ভয় লাগতেছে, তারপর বললাম না সমস্যা হবে না, চল আমরা দুজন যাই। ওকে, তা আমরা ওখানে যাচ্ছি, দেখি বিশাল বড় পাহাড়, পাহাড় দিয়ে উঠলাম, ওঠার পর দেখি দিঘিটা অনেক মোড় গভীর, তা পানিও অনেক। তো দেখার পর অনেক ভয় লাগতেছে যে আমরা পিচ্ছি জঙ্গলের ভিতরে আসতেছি, একটা ভয় কাজ করার ব্যাপার। তা ওঠার সাথেই আমরা ওখানে দেখার সাথে দেখলাম একটা শব্দ আসতেছে, ভয়ানক শব্দ। তা পিছ থেকে কি যেন ডাকতেছে যে তোমরা সামনে যেও না, তোমাদের বিপদ হবে, এরকম করে আমাদেরকে পেছন থেকে ডাকতেছে। আচ্ছা, তা আমরা তো অনেক ভয়, আমার পিচ্ছি ভাই তোমাকে জড়িয়ে ধরছে যে ভাই এটা কি কোথা থেকে আওয়াজ আসতেছে। জি, তা আমি তো খুব ভয় যে দিনের বেলায় আবার এরকম আওয়াজ আসে। তা আবার সেই ভয়, তা ওখানে একটা নৌকা ছিল, তা আমরা হঠাৎ করে নৌকার দিকে তাকালাম, দেখি নৌকা থেকে একটি মানে আগুন বের হচ্ছে। আচ্ছা, তা আগুন দেখার সাথে না আমার অনেক ভয়, আরো আমিও অনেক ভয় করলাম। তা আমার ছোট ভাই পিচ্ছি তো আরো অনেক ভয়, আমি জড়িয়ে ধরে আছে যে আমরা চল আমরা এখান থেকে এখন চলে যাব। আচ্ছা, তা আমি বললাম তা আরেকটু দেখি দেখি কি আছে এখানে, আমাদের তো জানার দরকার। তা আমরা আমি একটু সাহসে তখন ছিলাম, তা আমি গেলাম, তা বললাম আমার সাথে থাক, সমস্যা হবে না। সামনের দিকে এগিয়ে গেলাম, এগিয়ে যায় দেখি একটা মানে মাথা মানে আচ্ছা। কঙ্কাল দেখার সাথে আমি তো ভয়ে, আমার ভয়ে আমার গাল শিংড়ি হচ্ছে, আমার ছোটটা তো মানে অবস্থা সেই অবস্থা। পরে আমি তাকে মানে কোলে ঘাড়ে নিলাম, আচ্ছা। ঘাড়ে নিয়েই আমি তাকে নিয়ে যাচ্ছি যে সামনে এটা কি অবস্থা। আর আমি চিৎকার দিয়ে উঠলাম যেহেতু ভয়ানক। পরে চিৎকার দেওয়ার সাথে সাথে লোকজন পালা হলো। ওকে, তা পালা হওয়ার পর আবার দেখলো কি হয়েছে, তোরা এখানে কে দিচ্ছি মানুষ, তোরা এখানে কি করিস দিনের বেলা করে। আমরা করলাম না এখানে দেখতে আসলাম, যে অনেক ছোটবেলা আমি নাম শুনছি শুধু, জি, কখনো দেখা হয়নি, তাই একটু দেখতে আসলাম। না এখানে তোদের আসা যাবে না, এখানে অনেক ভয়ানক জায়গা, তোরা চলে যায় এখান থেকে। আচ্ছা, তা আমরা দুজন না করে আমাদের ওই লোকগুলো নিয়ে আসলো, নিয়ে আসার পর আমরা ওখান থেকে চলে আসছি ভয়ানক একটি জায়গা থেকে। তা ওখান থেকে আসার পর আমাদের দাদিরা বলতেছে যে আর কখনো ওই জায়গায় যাবি না। আমি বললাম ঠিক আছে, আর ওখানে কখনো যাব না। এটাই ছিল আমার আজকের গল্প, এটা ঘটনা, ছোট ঘটনা। তাই এরকম অনেক আমার জীবনে অনেক ঘটনা ঘটেছে, তাই এটা ছোট ঘটনা ছিল। আচ্ছা, তাই আচ্ছা, এখানে ছোট ঘটনা জি, জি। ওকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে আপনার এই ছোট ঘটনাটি শেয়ার করার জন্য। আমরা সুযোগ পেলে আবারও আপনার কাছে ফিরবো। তো যাই হোক, আমি এই মুহূর্তে আরও কিছু শ্রোতাদের মন্তব্য পড়বো এবং তারপরেই চলে যাবো আমার হাতে থাকা বাকি যে ইমেলগুলো রয়েছে সেই মেলগুলোতে। দেখতে পাচ্ছি আমাদের সাথে সাদিয়া ছিলেন, উনি সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম সালাম, অনেক ভালো লাগছে লিখে জানিয়েছেন। এস নিশান ছিলেন আমাদের সাথে, উনিও সালাম জানিয়েছেন এবং লিখেছেন ইমেলটা অনেক সুন্দর ছিল। মেহেদি হাসান আকাশ লিখেছেন কিন্তু ঘটনাটা অনেক সুন্দর, অনেক ধন্যবাদ। সাগর লিখেছিলেন আমাদেরকে, লিখেছিলেন এমবি সাগর মিয়া, আই লাভ ইউ রাতুল ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। লিখেছিলেন আমাদেরকে ভাইয়া আমার নাম মলিন, গল্পটা অনেক ভালো ছিল, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরিফুল ইসলাম ছিলেন আমাদের সাথে, লিখেছিলেন রাতুল ভাই কেমন আছেন, ইনশাল্লাহ আবারও একদিন আসবো প্রোগ্রামে। সাদ্দাম হোসাইন লিখেছেন রাতুল ভাই কেমন আছেন। সাদ্দাম ভাই অনেক ভালো আছি, আপনি কোথা থেকে শুনছেন জানাবেন। তানিশা তানহা ছিলেন আমাদের সাথে, লিখেছিলেন আমাদেরকে আব্দুল্লাহ আল মানিক, লিখেছিলেন যে একা থাকার জন্য ঘটনাটা পুরো শুনতে পারলাম না, খুব ভয়ঙ্কর। লিখেছিলেন একজন, লিখেছেন ভাইয়া যুক্ত হয়ে গেলাম ত্রিমোহিনী থেকে। রিমন লিখেছিলেন আমাদেরকে এমডি পলাশ, সাথে আছি ঢাকা থেকে, মামা কেমন আছেন জানাবেন। জাহিদুল ইসলাম বরকত ভাই লিখেছিলেন আমাদেরকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, অনেক ভালো আছি। লিখেছিলেন আমাদেরকে তিনগাছতলা থেকে আপন, লিখেছিলেন আমাদেরকে মেহেদি হাসান, ইমেলগুলো বেশি ভয়ের হয়। আমি সিয়াম শুনছি বল্লমঝাড় থেকে, লিখেছিলেন আমাদেরকে এনএমএস মিজানুর রহমান, উনি আবারও লিখেছিলেন আমাদেরকে আতিকুল ইসলাম, এবং উনি কিছু স্যাড রিয়েক্ট দিয়েছেন, আমি বুঝতে পারলাম না, ভয় পেয়েছেন নাকি কোনো কষ্টে আছেন। বরাবরের মতো আবারও যুক্ত হলাম এক সপ্তাহ পর রেডিও সারাবেলার নিয়মিত অনুষ্ঠান ভূতবেলায়, সাথে আছি চালিয়ে যাও। সাদাফ আল মুতাসিম সামি অ্যাকাউন্ট থেকে আমার বড় বোন যুক্ত হয়েছেন, আমাদের সাথে ছিলেন রাতুল ভাই। আর ইমেল নেই, অবশ্যই ইমেল আছে। এসকে সাব্বির হোসেন ছিলেন আমাদের সাথে, দুই ফ্রেন্ড মিলে ওনারা শুনছেন আমাদেরকে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে, দুজনের জন্য অনেক অনেক শুভকামনা। এবং লিখেছিলেন আমাদেরকে
হাফিজা হীরা, আমারও একটা ঘটনা ছিল, ওটা শুনলে সবাই অনেক ভয় পায়, সেটা কি বলা ঠিক হবে? অবশ্যই আপনি যদি আমাদের স্টুডিওতে আসতে পারেন সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে পারেন অথবা মিসড কল দিতে পারেন এই নম্বরে 01713484465। আর আরেকটি বিষয় হচ্ছে, আপনি যদি স্টুডিওতে আসা সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা আপনার ঘটনাটি লিখে পাঠিয়ে দিতে পারেন। এক্ষেত্রে আপনার ঘটনার শুরুতে নাম লিখবেন, ঠিকানা লিখবেন, ঘটনাটি কার সাথে ঘটেছে, কতদিন আগে ঘটেছে, তারপর বর্ণনা দিয়ে আপনি ঘটনাটি পাঠিয়ে দেবেন আমাদেরকে। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabela@gmail.com। আমি স্পেলিংটি বলে দিচ্ছি, BHOOT.SARABELA@gmail.com। লিখেছিলেন এমডি মুরাদ, লিখেছিলেন আমাদেরকে জান্নাত বাপ্পি, সোহাগ সর্দার ছিলেন আমাদের সাথে, উনি রামচন্দ্রপুর থেকে ছিলেন আমাদের সাথে রওশনবাগ থেকে যুক্ত হয়েছিলেন একজন। লিখেছিলেন মুসা বকশি, উনি লিখেছেন অসাধারণ। তারপর লিখেছিলেন আমাদেরকে আব্দুল্লাহ মানিক ভাই আবারও। তো যাই হোক, আমি আর কথা বাড়ছি না। আমাদের সাথে ছিলেন হাসানুর আহমেদ নিলয়, উনি লিখেছেন অনেক ভালো লাগছে। লিখেছিলেন আমাদেরকে জাহিদুল ইসলাম বরকত, অসাধারণ লাগছে আজকের ঘটনাগুলো। মেহেদি হাসান আকাশ লিখেছেন, ভাই আমি ওই আচ্ছা গড় দিঘি সম্পর্কে অনেক ভয়ঙ্কর কিছু ঘটনা শুনেছেন উনি। জি অবশ্যই, আপনি চাইলে সেই ঘটনাটি আমাদেরকে শেয়ার করতে পারেন ভূতবেলায় এসে আমাদের সকল শ্রোতাদের উদ্দেশ্যে। ভয়ানক ঘটনা লিখেছিলেন যে নয়ন সরকার ভাই। হাসান হাবিব লিখেছেন হোসেনপুর থেকে। যাই হোক, এই পর্যায়ে আমি আর কথা বলতে চাই না। আমার হাতে যে আমার দ্বিতীয় মেলটি রয়েছে সেই মেলটিতে চলে যাই। আমি আপনাদেরকে হতে পারে ব্যাক টু ব্যাক দুটি ইমেল শোনাবো। আর আমি এই মুহূর্তে যে মেলটি পড়ে শোনাচ্ছি সেটিও অনেক পুরনো ঘটনা, যদি আপনারা মনে রাখতে পারেন তাদেরকে কনগ্রেচুলেশন আগে থেকেই। উনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। আসসালামু আলাইকুম রাতুল ভাই, আমি শামীম। আমার বাসা গাইবান্ধা খেয়াঘাট বাজারের পূর্ব পাশে। রেডিও সারাবেলার সকল শ্রোতাদের আমার সালাম রইল। আমি আজকে যে ঘটনাটি বলবো সেটা আমার দাদুর কাছ থেকে সংগ্রহ করা। আমার দাদু আমাকে যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই বলছে। এবার আসে মূল ঘটনায়। সময়টা ছিল 2013 কিংবা 2014। তখন আমি ভ্যান চালাতাম। ভ্যান চালিয়ে যা রোজগার হতো তা দিয়ে মোটামুটি চলে যেত। সেদিন মোটামুটি বৃষ্টি হচ্ছিল, হালকা ঝিরিঝিরি বৃষ্টি। তাই দিনের বেলা রোজগার অনেকটা কম হওয়ার কারণে আমি শহরের দিকে যাই। শহরের মোটামুটি যাত্রী পেয়ে আমি অনেক খুশি হয়েছিলাম। তাদেরকে আমি গন্তব্যস্থলে নেমে দিয়ে বাসার দিকে রওনা দেই। সেদিন বাসায় আসতে আসতে অনেক রাত হয়ে যায়, ধরেন আনুমানিক 11টা কিংবা 12টা। গ্রামে রাত 11টা মানে অনেক রাত। বাসায় আসবার সময় একজন লোক আমাকে দাঁড় করালেন রাস্তার মাঝখানে। সেই লোকটি আমাকে বলে, আপনি কি বাসায় ফিরে যাচ্ছেন? আমি বললাম যে জি হ্যাঁ, আমি বাসায় যাচ্ছি। উনি আমাকে বললেন, একটা লাশ নিয়ে যেতে পারবে? আমি বললাম আমি একটু ইতস্তত করছিলাম। তখন লোকটি আমাকে বলল যে টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হবে না, আপনি যা চাইবেন তাই দেয়া হবে। আমি রাজি হলাম না। ভাবছিলাম অনেক রাত হয়েছে আর শরীরটা অনেক ক্লান্ত। আমি তাকে বিদায় দিয়ে বাসায় ফিরে আসলাম। এরকমভাবে অনেক দিন কেটে গেল। আমি সেদিন হঠাৎ করে একদিন শহরের যাত্রী নিয়ে যাচ্ছি। এমন সময় আবারও বৃষ্টি নেমে আসলো। সারাদিন বৃষ্টি। সেদিনও তেমন কোনো রোজগার হয়নি। আমি দেখলাম আগের থেকে অনেক বৃষ্টিটা কমে এসেছে, অর্থাৎ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আমি বৃষ্টির মাঝখানে বাসা থেকে রওনা দিলাম। কারণ বৃষ্টির মাঝখানে উনি আবারও ভাড়া নিয়ে গিয়েছিলেন এবং সেখান থেকে বাসার দিকে ফিরছিলেন, কারণ সেদিন যাত্রী নামিয়ে দিতে দিতে অনেক রাত হয়ে গেছে। এখন কিছুক্ষণ যাবার পরে অদ্ভুতভাবে সেই লোকটির সাথে দেখা, যে আপনি কি নিয়ে যেতে পারবেন একটা লাশ? ওই লোকটির কথা শুনে আমি মনে মনে ভাবছি, আজকে তো বেশি রোজগার হয়নি, তাই যদি বেশ কিছু টাকা পাই, হ্যাঁ আমি নিয়ে যাব। এবার আর গত দিনের মতো আমি না করলাম না। আমি বললাম, কত দেবেন? তারপর উনি বললেন, 600 টাকা দেব। আপনি শুধু শ্মশানের ঘাটে লাশটা দিয়ে চলে আসবেন, ওখানে আমার লোক আছে, তারা সেই লাশটিকে পড়াবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে টাকা দেন। লাশটা আমাকে ভ্যানে তুলে দিল। সেই শ্মশানটা অনেক দূর হওয়ার কারণে আমি অনেক দ্রুতই চালাচ্ছিলাম গাড়ি। কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ করে আমার কাছে মনে হচ্ছে ভ্যানটা যেন আগের চেয়ে অনেকটা দ্রুত যাচ্ছে। সেই সাথে মনে হচ্ছে অনেকটা হালকা হয়ে গেছে ভ্যানটা। আমি পেছনে ফিরে দেখলাম লাশটি পড়ে গেছে।
আমি ভাবছি আমি তো কোনো ঝাঁকি দিইনি, আর এই রাস্তা তো সোজা রাস্তা, তাহলে লাশটি পড়ে গেল কিভাবে? যাই হোক, আমি গাড়িটা ঘুরিয়ে লাশের দিকে ফিরে গেলাম। লাশটি একাই তুলতে গিয়ে অনেক ভারী মনে হচ্ছিল, যেন 80 থেকে 90 কেজি হবে। আসলে লাশটির ওজন দিলে হবে 40 থেকে 60 কেজির মতো। আমি একা তুলতে পারছি না, তো কোনো রকম ভাবে আমি লাশটা তুলে নিয়ে চলে গেলাম সেই শ্মশানের উদ্দেশ্যে। অনেকটা রাস্তা অতিক্রম করার পর আমার সামনে একটা ব্রিজ পড়ল। বৃষ্টির মাঝ বরাবর যখন আমি আসলাম, হঠাৎ করে ভ্যানটি থেমে গেল। আমি আর এগোতে পারছি না। গায়ের সমস্ত শক্তি দিয়েও আমার কাছে, অর্থাৎ আমার পক্ষে সম্ভব হচ্ছে না ভ্যানটি এখান থেকে সরানো। যাই হোক, আমি আমার ভ্যান থেকে সেই লাশটিকে নামালাম। আশেপাশে কেউ নেই, একদম ফাঁকা রাস্তা, একজন লোকও নেই যে তার থেকে সাহায্য চাবো। আমার মনে মনে অনেক ভয় লাগছে। যাই হোক, আমি যতটুকু সাহস সঞ্চার করে সূরা পাঠ করতে শুরু করি, এবং একটা সময় দেখি ভ্যানটা এবার এগোচ্ছে। ব্রিজটা ভালোভাবেই পার হয়ে গেলাম, কোনো সমস্যা হলো না। এখন শ্মশানের কাছে এসে দেখি আমার সামনে সেই লাশটি আমার ভ্যানের পেছনের দিকে। আচ্ছা, আমি দেখতে পাই যে আমার সামনে একটি লাশ, এবং সেই লাশটিকে দেখতে পেলাম যেটি আমার ভ্যানে শোয়ানো ছিল। তাহলে আমার এরপরে উনি পেছনে ফিরে তাকান এবং দেখেন যে ওনার ভ্যানের যে লাশটি সেটি একদম সেভাবেই আছে, কিন্তু তারপরও ওনার কাছে মনে হচ্ছে যে ভ্যানের সামনে, অর্থাৎ রাস্তায়, সেই লাশটি শুয়ে আছে। তো তখনই আমি মনে মনে ভাবলাম, এটা তাহলে কিসের লাশ দেখছি আমি? অনেকটা ভয় পেয়ে যাই আমি, যা বলার মতো নয়। তখনই শ্মশানের কাছ থেকে কিছু মানুষ এদিকে আসতে থাকে। আমি তাদের কথা শুনে কিছুটা সাহস রেখে তাদের দিকে এগোতে থাকি। সেই লোকগুলো বলেন, আপনি এসেছেন, তাতে লাশটা নামান। আমি লাশটা দিয়ে ওখান থেকে আর একটু দেরি না করে অনেক জোরে জোরে ভ্যান চালিয়ে বাসার দিকে ফিরতে যাচ্ছি, এবং ততক্ষণে আমি পেছন থেকে অনেকগুলো আওয়াজ শুনতে পাচ্ছিলাম। আওয়াজগুলো এমন ভয়ানক ছিল যেন কোনো স্বাভাবিক মানুষ শুনলে তাদের কান ফেটে যাবে। যাই হোক, আমি সেদিকে কান না দিয়ে বাড়ির দিকে আসতে থাকি, এবং অনেকটা সময় ভ্যান চালিয়ে আসার পর বাসায় ফিরে আসি, এবং তারপর ভ্যানটা রেখে আমি গোসল দিয়ে আমি শুয়ে পড়ি। পরদিন রাত থেকেই রাত হলে আমার নাম ধরে কে যেন আমাকে ডাকে, আবার টিনে চালে ঢিল পড়ে। তো যাই হোক, এরকম কিছু ঘটনা চলার পরে আমি পরের দিন একজন কবিরাজের কাছে চলে যাই, এবং কবিরাজ আমার সমস্ত ঘটনা শুনে আমাকে তাবিজ দেন, এবং সেই সাথে আমার বাড়িটি বন্ধ করে দেন। এরপর থেকে আমার সাথে আর কোনো ঘটনা ঘটেনি, এবং আমি আর কোনো সমস্যার সম্মুখীন হইনি। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে, এবং আমি আর আমার দাদু বসে সবসময় ভূতবেলা শুনি। তো যাই হোক, রাতুল ভাই অনেক অনেক ভালো থাকবেন। সময় পেলে আবারও ঘটনা লিখে পাঠাবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। প্রিয় লিসেনার, অসম্ভব চমৎকার একটা ঘটনা ছিল। আসলে এর আগের যে ঘটনাটি আমরা শুনেছি, প্রথম মেইলটি, সেটির সাথে কিছুটা সিমিলারিটি পেলাম। যেমন সেদিনও বৃষ্টি হচ্ছিল, এবং এই ঘটনাটির সময়ে অনেকটা বৃষ্টি হচ্ছিল, এবং সেটিও যাত্রী পৌঁছে দেওয়া নিয়ে ঘটনা, এবং এটিও যাত্রী পৌঁছে দেওয়া নিয়ে একটি ঘটনা। তো লিসেনার যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন এবং শুনছেন, আপনাদের কার কাছে কেমন লাগছে আমাদেরকে জানিয়ে দিতে পারেন। দেখতে পাচ্ছি আমাদের সাথে ছিলেন এমডি পলাশ, শুনছি ঢাকা থেকে, মামা ভাগিনা যেখানে, ভয় নেই সেখানে। তাই তো শুনছি ভূত এফএম। মামা, আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। লিখেছেন আমাদেরকে বেলাল আহমেদ, আমার বাড়ি বাদাইখালী কবরস্থান থেকে। উনি বাদাইখালীর কবরস্থানের সামনে থেকে শুনছেন। লিখেছিলেন আমাদেরকে, ইমেলটা অসাধারণ ছিল। নয়ন সরকার ভাই লিখেছিলেন আমাদেরকে, লিখেছিলেন বেলাল আহমেদ, ওনার কাছে ঘটনা ছিল। লিখেছিলেন আমাদেরকে 3 মাইল বাজার থেকে শুনছি, কে এম মাহিন। অনেক অনেক ধন্যবাদ কে এম মাহিন। লিখেছিলেন আমাদেরকে মিজানুর রহমান, আমাদের সাথে মৃদু ছিলেন, অনেক ভয় লাগছে ভাইয়া। এমডি ফরহাদ হোসেন ছিলেন প্রোগ্রামের ফ্রেমে, অসম্ভব সুন্দর লাগছে। রিজওয়ান ভাইয়াকে ধন্যবাদ। ফরহাদ হোসেন ভাই লিখেছেন, ভাইয়া অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং আপনি যুক্ত হয়েছেন, অনেক ভালো লাগছে, এবং খুব শীঘ্রই আপনাকে ভূতবেলায় চাই। আপনাকে অন্তরের অন্তঃস্থল থেকে আমন্ত্রণ রইল। লিখেছিলেন আমাদেরকে মৃদু, আবারও লিখেছিলেন আমাদেরকে
তাসনিম তানহা, রাতুল ভাই আমি রিফাত শুনছি এসকে সিনের পাশ থেকে। আচ্ছা, রিফাত ছিলেন আমাদের সাথে। লিখেছিলেন আহসান হাবিব ভাইয়া, আমি হোসেনপুর থেকে বলছি। আরিফা জান্নাত আরজিনা ছিলেন আমাদের সাথে। ভাইয়া যুক্ত হলাম অনেকদিন পর, শুনছি কূপতলা থেকে। হাসানুর আহমেদ নিলয় লিখেছেন অনেক সুন্দর হচ্ছে। লিখেছিলেন আমাদেরকে এস এস নিশান, আবারও এস কে সাগর মিয়া লিখেছিলেন যে কেমন আছেন। মেহেদি হাসান আকাশ লিখেছেন কিন্তু আচ্ছা ঘটনাটা সুন্দর বলে প্রশংসা করেছেন। আরও কিছুক্ষণ আছি, ঘটনা শোনাও আরও। নয়ন সরকার ভাই লিখেছিলেন। রিফাত লিখেছিলেন আমাদেরকে ডেভিড কোম্পানি পাড়া থেকে শুনছি। যাই হোক, অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা যুক্ত হচ্ছিলেন। তো আমি ভাবছি এখন সেই আমার হাতে থাকা আরেকটি মেইল রয়েছে, সেই মেইলটিতে যাব নাকি আপনাদের কথাবার্তাগুলো পড়বো। যাই হোক, দেখতেছি সর্বশেষ কে আছেন। আমি আর কয়েকটি কমেন্ট নেব যে অতিথির ঘটনায় চলে যাব নাকি আমরা মেইলে চলে যাব। তো যাই হোক, দেখতে থাকি আমরা। আচ্ছা, এমডি পলাশ লিখেছেন খুব ভালো লাগছে, তাই তো অপেক্ষায় থাকি শুনতে ঢাকা থেকে। অনেক অনেক ভালো লাগছে মামা, আপনি যুক্ত হয়েছেন। লিখেছিলেন আমি আচ্ছা ভাইয়া আমি সাথী শুনছি তালুক জামেরা থেকে শুনছেন আমাদেরকে সাথী। বিজয় দাস লিখেছেন উনি বাদিয়াখালী থেকে শুনছেন। আমার নাম মলিন, আমি গাইবন্ধ থেকে শুনছি। আচ্ছা, আমি এখন পর্যন্ত দেখতে পেলাম না যে ইমেল শুনবেন নাকি আপনারা অতিথির ঘটনা শুনবেন। খুব দ্রুত কিছু কমেন্ট নেব এবং যে কমেন্টে পাবো সেই কমেন্ট অনুযায়ী আমি ডিসাইড করব যে অতিথির ঘটনায় যাবো কি না, মেইল পড়ে শোনাবো আপনাদেরকে। যদি আমার ধারণা ছিল আপনারা মেইলই লিখবেন। যাই হোক, একটা মেইল পেলাম, আর দুটি মেইল নেব, মানে আর দুটি কমেন্ট নেব যে কারা কারা আছেন আমাদের সাথে। তো সেই সময়ের মধ্যে আমি জানিয়ে দিতে চাই যে আপনারা শুনছেন গাইবান্ধার একমাত্র কমিউনিটি রেডিও সারবেলা 98.8 FM ভৌতিক ঘটনা অবলম্বনে অনুষ্ঠান ভূতবেলা নিয়ে আপনাদের সাথে আছে আমি রাতুল, এবং আমার সাথে ক্যামেরার ওপাশে রয়েছে শাহাদুল, এবং আমার পাশে রয়েছেন আজকের অতিথিরা। তো সব মিলিয়ে ভূতবেলা আজকে দারুণভাবে জমে উঠেছে। আমরা অতিথির ঘটনা শুনলাম, বেশ ভয়ানক কিছু ঘটনা শুনেছি আমরা। অতিথির প্রথম যে ঘটনাটি ছিল বেশ বড়, সেই সাথে অসম্ভব রকমের রোমাঞ্চে ভরা ছিল। আপনারা যারা শুনেছেন তারা উপভোগ করেছেন। লিখেছিলেন আমাদেরকে রিফাত, উনি লিখেছেন ইমেল। রোকসানা আক্তার ছিলেন আমাদের সাথে। জান্নাত বাপ্পি লিখেছিলেন ইমেল। আমি 3টি কমেন্ট পেয়েছি। যাই হোক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা যদি আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে পারেন এই নাম্বারে 01713484465। এছাড়া আপনি চাইলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে পারেন যে আপনি রেডিও সারবেলায় এসে ভৌতিক ঘটনা শেয়ার করতে চান, অর্থাৎ ভূতবেলায় এসে ভৌতিক ঘটনা শেয়ার করতে চান। আপনি চাইলে যদি সম্ভব হয় যে আপনি রেডিও সারাবেলা যে পেজটি থেকে আমরা এই মুহূর্তে লাইভ করছি সেই পেজটিতেও আপনারা SMS এর মাধ্যমে, টেক্সটের মাধ্যমে জানিয়ে দিতে পারেন যে আপনার কাছে ঘটনা আছে। অবশ্যই সেক্ষেত্রে আপনি আপনার ফোন নম্বরটি আমাদেরকে ফেসবুকের ইনবক্সে পাঠিয়ে দিতে পারেন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। আর আরেকটি বিষয় হচ্ছে, আপনি যদি গাইবান্ধা জেলার বাইরে থেকে শুনে থাকেন এবং আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই, অথবা গাইবান্ধাতে যারা বসবাস করেন এবং তাদের পক্ষে সম্ভব নয় যারা স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা, সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদেরকে আপনার ঘটনাটি লিখে পাঠিয়ে দিতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabela@gmail.com। আমি স্পেলিংটি বলে দিচ্ছি, BHOOT.SARABEL@gmail.com। এই ছিল নিয়ম কারণ। অনেকেই লিখছেন ইমেল শুনতে চাই। জাহাদুল ইসলাম বরকত ভাইও লিখেছেন যে ইমেল শুনতে চাই। অবশ্যই আমার হাতে আরও একটি ছোট্ট মেইল রয়েছে। এই ঘটনাটি আমাদেরকে যেভাবে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছিলেন আচ্ছা রংপুর জেলার পালিচড়া লিচরা বাজারের মিয়াপাড়া গ্রাম থেকে মোহাম্মদ আবদুল্লাহ। তো উনি ঠিক যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই লিখছে। রাতুল ভাই, এই ঘটনাটি ঘটেছিল আমার এক বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহর এক ভাইয়ের সাথে। আজকের ঘটনা শেষে একটি বিশেষ প্রশ্ন আছে, আশা করি প্রত্যেকেই উত্তর দিতে পারবেন। তো চলুন যাওয়া যাক মূল ঘটনায়। ঘটনাটি ঘটেছিল 2017 সালের শেষের দিকে। আমি, নূর, নাফিজ ও মাহিনুর একই কলেজে পড়াশোনা করতাম। পরীক্ষা শেষে আমরা 4 জন বাসায় এসে 1 মাসের ছুটি কাটাচ্ছিলাম। একদিন আমরা 4 জন মিলে সিদ্ধান্ত নিলাম যে এবার ছুটিতে আমরা শ্রীমঙ্গল বেড়াতে যাব। তো এক বুধবার আমরা শ্রীমঙ্গলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। তো সেদিন আমাদের যখন রওনা হয়েছি সেই সময় থেকে শ্রীমঙ্গলে যখন পৌঁছালাম তখন আনুমানিক সন্ধ্যা হয়ে গেছে। চারপাশের পরিবেশ দেখা যাচ্ছে কিন্তু কিছুটা অন্ধকার। আমরা কিছুটা ভুল করেছিলাম। আমাদের ভুলটা হচ্ছে যে আমরা আগে থেকেই
সেই যে হোটেলে থাকবো সেখানে সিট বুক করে রাখিনি। আর এই সময়টাতে দর্শনীয় স্থানগুলোতে পর্যটকদের আনাগোনা কিছুটা বেশি থাকে। আমরা প্রায় কাছাকাছি সব হোটেলেই খোঁজ নিলাম, কিন্তু কোথাও কোনো রুম পেলাম না। যাই হোক, সব সিট আগে থেকেই বুক হয়ে আছে। তো পরে অনেক খোঁজাখুঁজির পর শহর থেকে কিছুটা দূরে একটু সাইডে আমাদের থাকার জন্য একটা হোটেল পেয়ে যাই। হোটেলটি বেশ পুরনো ছিল, তবে এতে আমাদের কোনো সমস্যা ছিল না, কারণ হোটেলের আশেপাশের পরিবেশ এতটাই সুন্দর ছিল যে আমরা মুগ্ধ হয়ে দেখছিলাম। তো এই হোটেল থেকেই দেখা যায় দূরের পাহাড় শ্রেণী। কিছুক্ষণ পর আমরা পাহাড়ি কিছু পাখির কিচিরমিচির শুনতে পাই। বেশ দারুণ একটা পরিবেশ, অনেক ভালো লাগলো আমাদের হোটেলটি। হোটেলে প্রবেশ করতেই হোটেলের রিসিপশনে আমাদেরকে জিজ্ঞাসা করলো, স্যার আপনার কয়জন থাকবেন? কারণ আমাদের এখানে শুধুমাত্র একটি রুমই ফাঁকা রয়েছে। আমরা বললাম আমরা 4 জন বন্ধু এসেছি, আমরা থাকলে একটা রুমেই থাকবো। হোটেলের রিসেপশনিস্ট বলল, বেশ তো, আপনারা তাহলে থাকুন। এই বলে রিসেপশনিস্ট আমাদেরকে রুমের চাবি দিয়ে দিলেন এবং আমরা রুমে প্রবেশ করে দেখলাম রুমটা বেশ বড় বড় দুটি বেড রয়েছে এবং হোটেলে যে ধরনের সাদা বিছানার চাদর থাকে সে ধরনের চাদর বেছানো ছিল। নূর এবং আমি বসলাম বিছানার ওপর এবং হঠাৎ মনে হলো আচ্ছা সেখানে বসে আমরা বাইরে তাকাতে থাকলাম। কিন্তু আচ্ছা যাই হোক, ওকে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আমি এবং মাহিনুর সেই বেডে বসে পড়লাম এবং তারপরে আমাদের নূর এবং নাফিস নামে যে 2 জন বন্ধু ছিল তারা সোফায় বসলো। মাহিনুর ওয়াশরুমে প্রবেশ করলো, আমি বসলাম বিছানার ওপর। হঠাৎ মনে হলো বাইরে থেকে কে যেন আমাদের নাম ধরে ডাকছে, একটা মহিলা কণ্ঠ। আমি এসে দরজা খুলে যখনই সেখানে দেখলাম একজন মহিলা আমাদের দরজার সামনে দাঁড়িয়ে আছে, কোনো কথা না বলে আমাদের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ঘুরে মাহিনুরকে ডাক দিলাম, মাহিনুর। এরপর আমি সামনে তাকাতেই দেখি সেই মহিলাটি উধাও, সেখানে কেউ ছিল না। মাহিনুর এসে আমাকে জিজ্ঞাসা করলো, কিরে ডাকলি কেন, কি হয়েছে? আমি তখন বললাম, আরে এই তো কিছুক্ষণ আগে একটা মহিলা আমাদের গেটের সামনে দাঁড়িয়েছিল, তাকে দেখে আমি তোকে ডাক দিলাম। এরপর এদিকে ঘুরতেই দেখি সেই মহিলাটা আর নেই। মাহিনুর আমাকে বলল, আরে ধুর, তুই কী সব দেখেছিস, জার্নি করে এসেছিস তো, এই জন্য হয়তো বা উল্টাপাল্টা দেখেছিস। আমরা তো রুমেই ছিলাম, কই আমরা তো কোনো শব্দ শুনিনি। অনেক দূর জার্নি করে এসেছিস আর পেটেও কোনো খাবার পড়েনি, তাই হ্যালুসিনেশন হয়েছে হয়তো বা তোর। যাই হোক, আমরা সবাই মিলে রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। এক খাটে আমি এবং নূর, অন্য খাটে মাহিনুর এবং নাফিস। তো হঠাৎ আমি নিজেকে একটা রাস্তায় আবিষ্কার করলাম। আশেপাশে কোনো গাছ নেই, দূরে একটি গাছ এবং চা বাগানের সমেত পাহাড় দেখা যাচ্ছে। এরপর হঠাৎ করে একটি মহিলার কান্নার আওয়াজ শুনতে পেলাম। সামনে তাকিয়ে দেখি একটি মহিলা রাস্তার সামনে দাঁড়িয়ে আছে এবং তার দিকে তাকাতেই আমার কাছে মনে হলো কান্নার শব্দটা সেখান থেকে আসছে। আমি তার দিকে এগিয়ে গেলাম এবং চেয়ে দেখি, আরে এ তো সেই মহিলা যাকে আমি আমাদের রুমের গেটের বাইরে দেখেছিলাম। সে অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে এবং নাকি সুরে কান্না করছে। হঠাৎ পাশ থেকে দেখলাম একটা শিশু বাচ্চার কান্নার শব্দ। আচ্ছা, পাশে খেয়াল করলাম একটা শিশু বাচ্চাও কান্না করছে। বাচ্চাটি একটি বট গাছের নিচে দাঁড়িয়ে একভাবে কেঁদে চলেছে। হঠাৎ বাচ্চাটি আমার দিকে উড়ে চলে আসতে লাগলো। কি এক বিভৎস চেহারা, তার চোখ দিয়ে রক্ত পড়ছে, মুখের বিভিন্ন জায়গায় কাটার দাগ এবং সেখান থেকে রক্ত পড়ছে। এবং হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখলাম সকাল 8টা বেজে গেছে, সবাই তখনও ঘুমোচ্ছে। আমি তখন দ্রুত আমার স্বপ্নের কথা আমার বন্ধু নূরকে বললাম। সে বলল, হে এসব কোনো বিষয় নয়, এটা তো কেবল একটা স্বপ্ন মাত্র। মাহিনুর এবং নাফিস ওপাশ থেকে আমার স্বপ্নের কথা শুনে তারা রীতিমতো আমাকে নিয়ে ঠাট্টা এবং হাসি শুরু করতে লাগলো। নাফিস বলল, আরে পাগলা, এটা স্বপ্ন দেখে কেউ অতটা বিচলিত হয় নাকি? এটা তো কেবল একটা স্বপ্ন মাত্র, এ বিষয়ে চিন্তা করার কি দরকার? যাই হোক, এরপর আমরা সকালের নাস্তা সেরে নিলাম। আমরা সেবার হোটেল থেকে বের হয়ে আশেপাশের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি শেষে আমরা দুপুরে এসে
লাঞ্চে বসলাম। এদিকে মাহিনুর কি যেন একটা কাজে আমাদের রুমে গেছে। হঠাৎ করে সে দৌড়াতে দৌড়াতে আমাদের সামনে আসলো। তার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না এবং আমাদেরকে ইশারা করতে লাগলো আমরা যেন রুমের দিকে যাই। আমরা তাড়াতাড়ি রুমের দিকে যেয়ে দেখি সেখানে কোনো অস্বাভাবিক জিনিস নেই। মাহিনুর আমাকে বলে সে নাকি রুমে এসে দেখে ফ্যানে থাকা দড়ির সাথে একটা মহিলার লাশ ঝুলে আছে। নূর তখন মাহিনুরকে বলল, কিরে তুই কি আমাদের সাথে মজা করছিস? আর এসব বিষয় নিয়ে কেউ মজা করে? অচেনা অজানা জায়গা। আমি তখন মাহিনুরের দিকে তাকালাম। তার চোখে ভয় বিস্ফোরিত। এ চোখ দেখে বোঝা যাচ্ছে যে সে কোনো প্রকার মিথ্যা বলছে না। আসলে এই হোটেলে কোনো প্রকার একটা গন্ডগোল আছে। আমার মাথার মধ্যে এই বিষয়টা তখন চলতে থাকে। এরপর আমরা কিছুটা ভয় নিয়ে সেদিনের মতো ঘুমোতে গেলাম এবং সকালে যখন ঘুম ভাঙলো তখন নাফিস এবং মাহিনুর আমাকে ডাকছে। দেখলাম নূর উঠে গেছে। মাহিনুর এবং নাফিস দুজনকেই খুব চিন্তিত লাগছে। তারা বলে যে তারাও নাকি আমার মতো একই স্বপ্ন দেখেছে। ওই মহিলাটি আমাদের কাছে সাহায্য চাইছে আর আমরা যেন তার ছেলেকে বাঁচাই। আচ্ছা, মহিলাটি এমনভাবে সাহায্য চাচ্ছিল যেন তার ছেলেকে আমরা বাঁচাই। তখনই আমরা সেই হোটেলের ম্যানেজারকে ফোন করে আমাদের সাথে দেখা করতে বললাম এবং ম্যানেজারকে এসব বলার পরে তিনি কিছুটা উড়িয়ে দিলেন বিষয়গুলো। আমাদের কোনো কথায় তিনি পাত্তা দিলেন না এক প্রকার। তো কিছু সময় পরে আমরা অনেকক্ষণ চাপাচাপি করলাম। ম্যানেজার তখন আমাদেরকে ঘটনাটা বলতে শুরু করলেন। আজ থেকে 10 বছর আগে এই হোটেলে একটা লোক তার স্ত্রী এবং বাচ্চাকে নিয়ে এসেছিলেন। লোকটি তার স্ত্রীকে প্রচণ্ড নির্যাতন করতেন। হোটেলে ওঠার দ্বিতীয় দিনে লোকটি তার স্ত্রীকে সেই তার কাছে থাকা একটা দড়িতে ফ্যানের সাথে ঝুলিয়ে দেয়, সেই সাথে তার বাচ্চাটিকেও মেরে ফেলে। ম্যানেজার আরও বলেন, আমরা সাধারণত ওই রুমটাতে কাউকে থাকতে দেই না, কিন্তু আপনারা যখন 4 জন বন্ধু মিলে এসেছেন এবং আপনাদেরকে দেখে খুব ক্লান্তও মনে হচ্ছিল এবং ভেবেছিলাম 4 জন বন্ধু আছেন, হয়তোবা আপনাদের সাথে এরকম কোনো ঘটনা ঘটবে না। পরের দিনই আমরা ওই হোটেল থেকে ঢাকায় চলে আসি। ওই হোটেলে এই ধরনের ঘটনা ঘটেছে কিনা আর আচ্ছা এরপরে ওই হোটেলে আর এই ধরনের ঘটনা ঘটেছে কিনা তাও আমরা আর জানি না। তো দর্শক বন্ধুরা, আজকের ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। তো আজকের বিশেষ একটা প্রশ্ন হচ্ছে, আপনি কি মনে করেন সেই হোটেলে মারা যাওয়া অপেক্ষাতে মারা যাওয়া ব্যক্তির আত্মা কি মুক্তি পায় না? আচ্ছা, অপেক্ষাতে না, আপনি একটু স্পেলিং মিস্টেক করেছেন, যে আত্মহত্যা করে মারা যাওয়া ব্যক্তির আত্মাকে মুক্তি পায় না, এ বিষয়ে আপনাদের মতামত কি? এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। রাতুল ভাই, এই ছিল আমার ঘটনা, আশা করি ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও একটি নতুন ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং ধন্যবাদ রেডিও সারাবেলা 98.8 FM-কে এবং রাতুল ভাই, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আমার ঘটনাটি শেয়ার করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। প্রিয় লিসনার, আমরা চমৎকার একটা ঘটনা শুনেলাম এবং এই ঘটনাটি আমাদেরকে রংপুর থেকে পাঠিয়েছিলেন একজন লিসনার, ওনার নাম মোহাম্মদ আবদুল্লাহ। তো চমৎকার ঘটনাটি পাঠিয়েছেন, কিছু জায়গায় ভুল ছিল, আমি সেগুলো আসলে মাইনরভাবেই নেব। তো আপনাদের কাছে কেমন লেগেছে, এই ধরনের ঘটনা আপনাদের কাছেও আছে কি না আমরা জানতে চাই এবং আপনি চাইলে আমাদের সাথে লিখে পাঠিয়ে দিতে পারেন এবং আপনি যদি চান আপনার ঘটনাটি আমি পড়ে শোনাই, সেক্ষেত্রে আমাদেরকে মেল করতে পারেন। আমাদের মেল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sharabela@gmail.com এবং আরেকটি বিষয় হচ্ছে, আপনি যদি সরাসরি আমাদের স্টুডিওতে এসে আপনার সঙ্গে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা শেয়ার করতে চান, সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে পারেন এই নম্বরে 01713484465। আর আরেকটি মাধ্যম রয়েছে, আপনি চাইলে আমাদের রেডিও সারাবেলার ফেসবুক পেজে আপনি আমাদেরকে টেক্সট করতে পারেন যে আপনি ভূতবেলায় এসে ঘটনা শেয়ার করতে চান। এক্ষেত্রে অবশ্যই আপনার ফোন নম্বরটি আমাদের রেডিও সারাবেলার ইনবক্সে টেক্সট করতে পারেন। আর আরেকটি মাধ্যম কি রয়েছে, অনেকগুলো মাধ্যমই রয়েছে, আপনারা কমেন্টেও জানিয়ে দিতে পারেন যে আপনারা ঘটনা শেয়ার করতে চান। তো যাই হোক, আমরা একেবারে মোটামুটি অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, যদিও আরও কিছুক্ষণ সময় আছে। আমাদের সাথে শাহাদুল আছে, আমরা শাহাদুলের কাছে ঘটনা শুনবো, বাট জানি না কতটুকু সময় আছে। বাট তার মধ্যে আমার কাছে আরেকটি মেল রয়েছে, আমি সেই মেলটিতে যেতে চেয়েছিলাম, কিন্তু সেই মেলটি যথেষ্ট বড় হয় সেই মেলটিতে যেতে পারছি না। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন মুস্কান ইসলাম, লিখেছিলেন ঘটনা শুনতে চাই, লিখেছিলেন আমাদেরকে তাফিমুল ইসলাম সিয়াম।
যাই হোক স্পেলিংটা আসলে আমার একটু বুঝতে অসুবিধা হয়েছে। মেহেদী হাসান রাসেল ছিলেন আমাদের সাথে, ঢাকা থেকে শুনছেন ভাই। লিখেছিলেন আমাদেরকে সীমান্ত ইসলাম। তন্ময় ইসলাম লিখেছেন ঢাকা থেকে শুনছি, প্রতি বৃহস্পতিবারের মতো আজকে যুক্ত হলাম। ইমেল শুনতে চাই, এমডি হাসান লিখেছিলেন। জান্নাত বাপ্পি লিখেছেন ইমেল শুনতে চাই। জাহিদুল ইসলাম বরকত ভাই লিখেছিলেন আমাদের সাথে, উনি লিখেছিলেন ইমেল শুনতে চেয়েছেন। সেই সাথে যারা যারা যুক্ত হয়েছেন তারা লিখতে থাকুন আপনাদের মতামতগুলো। আমরা চলে যেতে চাই, আমাদের সাথে শাহাদুল আছে আমাদের স্টুডিওতে, আমরা শাহাদুলের কাছে ভৌতিক ঘটনা শুনবো। দেখতে পাচ্ছি লিখেছিলেন NMS মিজানুর রহমান, উনি লিখেছেন পোড়াবাড়ির মোড় থেকে যুক্ত হয়েছিলাম। আচ্ছা ওকে, আচ্ছা ওনাদের ওখানে ওকে আপনার মেসেজটি বুঝতে পারেন। উনি লিখেছেন আমাদের এখানে সঙ্গিয়া রায়ে মরা মানুষের কান্না পাওয়া গেছে। আচ্ছা আপনি একটু ঠিক করে লিখবেন আপনি কি বোঝাতে চেয়েছেন। তো যাই হোক প্রিয় লিসেনার, আমরা দেখতে পাচ্ছি আরও অনেকেই যুক্ত হয়েছেন আমাদের সাথে। খন্দকার মেহেদী হাসান মানু লিখেছিলেন যে অনেক ভয় পাচ্ছি, মেইলটা অনেক ভয়ানক ছিল। লিখেছিলেন আমাদেরকে আচ্ছা মিজানুর রহমান ভাইয়া, হ্যাঁ ভাইয়া আপনারও ঘরে রুমে কয়জন আছে? আচ্ছা নাজমুল নামে একজন সেটা। আচ্ছা জি, আপনি বোঝাতে চেয়েছেন নাজমুল যে এসেছেন উনি আপনার এলাকার। আচ্ছা লিখেছিলেন। আচ্ছা যারা কোনো SMS লিখবেন বা কোনো কমেন্ট লিখবেন, লেখার পরে অবশ্যই নিজে একবার পড়ে দেখবেন যে আপনি মানে যে মেসেজটি লিখেছেন সেটি আপনি নিজে বুঝতে পারছেন কিনা। যাই হোক অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় লিসেনার। আমরা এই পর্যায়ে চলে যেতে চাই শাহাদুলের কাছে এবং শুরুতেই জানতে চাইবো শাহাদুল, আজকের অনুষ্ঠানে যুক্ত হয়ে কেমন লাগছে? ভাইয়া আজকের অনুষ্ঠানে যুক্ত হয়ে খুব ভালো লাগছে। আচ্ছা আজকের অনুষ্ঠানটি পুরোপুরি ভিন্ন মাত্রায় চলে গেছে, কারণ আমি যখন উপর থেকে বসে ভাবছিলাম ঘটনাগুলো শুনছিলাম, তখন শরীরটা যেন দাঁড়িয়ে লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছিল এরকম অবস্থা। তো শাহাদুল আমাদের যে ইমেলগুলো কেমন ছিল? ইমেলগুলো তো বরাবরই খুবই ভালো হয় যারা পাঠায়, কিন্তু আমার কাছে আজকে সবচেয়ে বেশি ভালো লেগেছে, আমি পার্সোনালি অ্যাজ এ মানে এই মুহূর্তে হোস্ট হিসেবে না, আমি একজন লিসেনার হিসেবে বলবো যে আমাদের আজকের অনুষ্ঠানে যে প্রথম অতিথি ছিলেন নাজমুল ভাই, ওনার যে প্রথম ঘটনাটি ছিল উনি এবং ওনার দাদার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা, সেই ঘটনাটি অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর একটি ঘটনা। অনেক লিসেনারই ওনার গল্প সম্পর্কে বলেছে যে অনেক সুন্দর ঘটনা হয়েছে, এবং আমাদের যে অফিসিয়াল যে নাম্বারটি আছে সেখানেও মেসেজ দিয়েছিল যে ভালো হয়েছে ঘটনা। ওকে, তা যাই হোক আমি 1 মিনিট আমি একটু থামিয়ে দিতে চাই শাহাদুলকে। সেটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি এক ভাই কমেন্ট করেছেন যে ভাইয়া আগামী সপ্তাহে আমি আসতে চাই, আপনি একটু কাইন্ডলি বলবেন SK সিনে ঢুকতে কত টাকা লাগে। সেটা হচ্ছে আমি বলি যে SK সিনে যদি আপনি বিনোদন নেবার উদ্দেশ্যে, অর্থাৎ আপনি যদি ঘোরাঘুরি করতে আসেন, এনজয় করতে আসেন, সেক্ষেত্রে আপনার টিকিট গুনতে হবে 200 টাকা, আমাদের এন্ট্রি ফি এটা। আর আপনি যখন ভূতবেলায় আসবেন, ভূতবেলায় আসলে আপনি আমাদের রেডিও সারাবেলার গেস্ট, আমাদের ভূতবেলার গেস্ট, সেক্ষেত্রে আপনার কোনো এন্ট্রি ফি লাগবে না, আপনি SK সিনে ফ্রিতেই ঢুকতে পারবেন, সরাসরি আমাদের রেডিও সারাবেলায় আসতে পারবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। লিখেছিলেন আরও অনেকেই, আমি আর কথা বাড়াতে চাই না। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি এরপরও যদি অনেকের বুঝতে সমস্যা থাকে, যে অনেকে ভেবে থাকেন, আসলে এটা অনেক সময় হয় যে যেহেতু গাইবান্ধার যে রিসোর্ট SK সিনের মধ্যে রেডিও সারাবেলাটি অবস্থিত, এবং অনেকে ভাবেন যে হয়তো বা রেডিও সারাবেলা আসতে গেলেও SK সিনের যে 200 টাকা এন্ট্রি ফি সেটা দিয়েই প্রবেশ করতে হয়। আপনি যখন রেডিও সারাবেলার অতিথি হবেন, ভূতবেলার অতিথি হবেন, সেক্ষেত্রে আপনার কোনো এন্ট্রি ফি গুনতে হবে না। তো যাই হোক, আমার কাছে এই মুহূর্তে শাহাদুল আছেন স্টুডিওতে, শাহাদুলের কাছে চলে যেতে চাই। ভাইয়া আমি যে কয়েক সপ্তাহ আগে যে একটি বেলার স্টেশনের ঘটনা বলেছিলাম ভারতের, আর যে বাকি অংশটুকু আছে সেই বাকি অংশটুকু আমি বলতে চাচ্ছি। আর আচ্ছা, সেই ঘটনার প্রথম কিছু অংশ আমাদেরকে ছোট করে আরেকবার শোনাও। অবশ্যই। ঘটনাটি এমন ছিল যে একই পরিবারের 4 জন স্টেশনে আত্মহত্যা করে। দুজন বট গাছে, 3 জন বট গাছে, আর একজন স্টেশনে রেলের নিচে আত্মহত্যা করে। তো মেয়েটি যে মেয়েটি ছিল সেটি ট্রেনে আত্মহত্যা করে, এবং বাকি যে 3 জন আছিল, মা, ভাই এবং বাবা, তারা বট গাছে আত্মহত্যা করে রশি দিয়ে। সেই ক্ষেত্রে তখন থেকে ওই স্টেশনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। সেই বাকি অংশটুকু আমি আপনাদেরকে শোনাচ্ছি। সেই বাকি অংশটুকুতে যখন সবাই ভয়ে আতঙ্কে যখন ছিল, যে কেউ বেরোতে পারছে না স্টেশনে। আচ্ছা, একটা সময় স্টেশনে ওখানে কেউ যেতে পারছে না, সবাই আতঙ্কের ভিতর আছে যে ওখানে গেলেই আর ট্রেনের শব্দ শোনা মাত্রই
আর আমরা যদি ট্রেনটাকে কখনো দেখতে না পারি বা আওয়াজটা যদি শুনি, তাহলেই নাকি মানুষ ওখানে অন্ধ হয়ে যায় এবং কানে শোনা থেকে বিরত বা কানে ঠসা হয়ে যায়, আমরা যেটাকে বলি ঠসা হয়ে যায়, কানে শুনতে পারে না, এরকম একটা অবস্থা। আর যাদের কারণে যে ওই বাকি একই পরিবারের 4 জন মৃত্যু বা আত্মহত্যা করেছে, সেই ব্যক্তিরাও কিন্তু বেঁচে নেই ভাইয়া। যে পঞ্চায়েত যে ছিল তারাও পর্যন্ত কোনো ওই ঘটনার সম্মুখেই তারা মারা গিয়েছে। আচ্ছা, তারাও এই রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করেছিল যে আসলে কি লোকের কাহিনী কথাবার্তা শুনে কি আসলেই মনে হচ্ছে যে ওরা এইসব ঘটনা ঘটাচ্ছে নাকি কোনো কাল্পনিক ঘটনা এটা। সেই সব তথ্য খুঁজতে গিয়ে যারা পঞ্চায়েতের 6 থেকে 7 জন ব্যক্তি ছিল তারাও আত্মহত্যা বা ওই ঘটনার সম্মুখীন হয়ে মারা গিয়েছে। এবং অনেক লোক এখন পর্যন্ত কেউ পঙ্গু হয়ে, কেউ চোখে দেখতে পারে অন্ধ হয়ে, বা কেউ কানে শুনতে পারে না, এখন পর্যন্ত তারা ওইভাবেই পড়ে আছে এক ঘরের এক কোনায়। এবং সবথেকে বড় কথা ভাইয়া, স্টেশনটা এখন পর্যন্ত পরিত্যক্ত হয়ে আছে। আচ্ছা, এখন পর্যন্ত পরিত্যক্ত আছে স্টেশনটি। সেই স্টেশনে আগে যে অবস্থা ছিল, দুর্দশা অবস্থা, তার থেকেও করুণ অবস্থা হয়ে গেছে। সেই স্টেশনে কোনো ল্যাম্পপোস্ট নেই। একটি যে ঘর থাকবে সেই ঘরটি পর্যন্ত তখনকার আমলে তো ভাই সেরকম বিল্ডিং দালান ছিল না, তেমন শুধুমাত্র স্টেশন মাস্টারের রুমটাই ছিল দালান করা। বাকি যে ছাউনিগুলো ছিল বা ওয়েটিং রুমগুলো সেগুলো টিনের উপরে টিন আর নিচে প্লাস্টার করা ছিল। তখন তা এর মধ্যে ঘটনার একটি ছিল যে মেয়েটি ট্রেনের নিচে আত্মহত্যা করেছে সেই মেয়েটিকে নাকি ট্রেনে দেখা যেত। আচ্ছা আচ্ছা, মানে মাঝে মধ্যেই ট্রেনে দেখা যেত এবং সে আওয়াজ করত যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তো ওরা আমার পরিবারকে মেরে ফেলেছে, আমার ভাইকে মেরে ফেলেছে। এবং যারা এই আওয়াজটা শুনতে যায় ভাইয়া, দেখতে যায় যে কে আওয়াজটা করে, তারা আর ওখানে মানে দেখতে গেলে অন্ধ হয়ে যাচ্ছে এবং কানে শুনতে পাচ্ছে না, কানে শোনা মানে ঠসা হয়ে যাচ্ছে এমন। আচ্ছা, এবং মেয়েটিকে শুধু ট্রেনের বগিতে না, ট্রেনের ছাদ যে আছে সে ছাদেও দেখা যেত। এবং অনেক সময় ছাদে, অনেক সময় লাইনের মাঝখানে দাঁড়িয়ে থাকা দেখা যেত, 2 হাত লম্বা করে দিয়ে থাকতো। তো ট্রেনের যে ড্রাইভার আছে তিনি ভাবতো যে এটা কি আমারই সমস্যা হচ্ছে নাকি শুধু আরো অন্যান্য যে ট্রেনের ড্রাইভার আছেন তারাও দেখতে পাচ্ছেন কিনা। তো উনি একদিন এই সময় যখন বেলার স্টেশন পার হয়ে অন্য স্টেশনে চলে গেছে, সেই স্টেশনে যখন ভাই ট্রেন ক্রসিং হয়, সেই ড্রাইভারকে জিজ্ঞাসা করলো যে রাত্রেবেলা যে ট্রেনটা আসেন আপনারা, সেই ট্রেনের কি একটা মেয়েকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় নাকি শুধু আমি দেখতে পাই? তখন পরবর্তী যে ড্রাইভারকে জিজ্ঞাসা করলো, তিনি বলল যে না, আমিও ঘটনার সম্মুখীন হয়েছি, কিন্তু একবার ভাগ্যক্রমে আমি জীবন হাতে রক্ষা পেয়েছি আর কি। আচ্ছা আচ্ছা, ওই মেয়েটি ওনার কাছে এসেছিল যেন ওনার গলাটা চেপে ধরার জন্য, উনি যেন ট্রেনটি ওখানে বন্ধ করে দেয়, ওনার মেয়েটির উপর দিয়ে যেন না যেতে পারে, শরীরের উপর দিয়ে। এরকম একটা ঘটনা ছিল। পরে যখন 2 জন বুঝতে পারলো যে এই ঘটনাটি তো স্টেশন ম্যানেজার, স্টেশন মাস্টারকে বলা উচিত বা কর্তৃপক্ষকে বলা উচিত, পরে দুজনেই সবকিছু বললো। পরে স্টেশন মাস্টার যিনি আছে তাকে ঘটনাটি বললো। পরে উনি স্টেশনটি বন্ধ ঘোষণা করলো কিছুদিনের জন্য, যে এতদিন থেকে অনির্দিষ্টকালের জন্য স্টেশনটি বন্ধ ঘোষণা করা হলো। কিন্তু সবাই মনে হচ্ছে যে বন্ধ ঘোষণা করলে হয়তো দুর্ঘটনা বা ঘটনাগুলো কমে যাবে, একেবারে বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু স্টেশনটি বন্ধ হওয়ার পরেও মেয়েটির চিৎকার বা ওনার ফ্যামিলির চিৎকার যে আছে তা ক্রমাগতই বেড়ে চলেছে, হাহাকার সৃষ্টি হইতো। মেয়েটি বলতো যে আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও, আমাদের সাথে অন্যায় করা হয়েছে, আমাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে বের করে দেওয়া হয়েছে। ঘটনাটি তারা সামান্য তারা যে গ্রামে বসবাস করতো সেই গ্রামে তাদের মতন নাকি ওখানে মানুষ, সৎ মানুষ খুবই একটা পাওয়া কঠিন ছিল। যে তারা একদম নিম্ন একজন ফ্যামিলির মানুষ ছিল, পরিবার, খেতে কাজ করত। তাদেরকে চোরের অপবাদ দিয়ে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল আর কি। সেই অপবাদ, তারা মিথ্যা অপবাদ মাথায় না নিতে পেরে
স্টেশনে এসে গ্রাম থেকে যখন বের করে দেওয়া হয়েছে, স্টেশনে এসে তার মা বাবারা ভাইয়েরা ওখানে আত্মহত্যা করে, এবং সেই শোকেতে তার সে মেয়েটিও ট্রেনের নিচে যে দৌড়ে যে ওখানে আত্মহত্যা করে। তখন থেকে ওই স্টেশনটি ওখানে ভূতরে স্টেশন হয়ে গেছে। এবং শুধু ওই বেলেরা স্টেশন না, অনেক ভারতে অনেক ভূতরে স্টেশন আছে। সেটাও বরকত ভাই একটা ইমেল পাঠিয়েছিল আরিফুল ইসলাম ভাই, শুধু ভূতরে স্টেশনদেরকে নিয়ে। এবং আমাদের উত্তরবঙ্গে একটি স্টেশন আছে, কিন্তু সেটা হচ্ছে নীলফামারীর তরিণীবাড়ি স্টেশন। তরিণীবাড়ি স্টেশন, ওই এগুলো ঘটনাও ছিল। তা ভাইয়া এই ছিল ঘটনাটি। শাহাদুল, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যেমন গত সপ্তাহের কিংবা তার আগের সপ্তাহে এই ঘটনাটি শেয়ার করেছিল এবং সময় স্বল্পতার কারণে পুরো ঘটনাটি আমরা শুনতে পারিনি। যাই হোক, বাকি অংশটুকু শাহাদুল আজকে আমাদেরকে শোনালেন। তো আমি লিসেনারদেরকে জানাতে চাই, আপনারা যদি চান বা জানতে চান যে বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর কিছু প্লেস নিয়ে আমরা কিছু ডকুমেন্টারি টাইপের স্টোরি আপনাদের যদি শোনার আগ্রহ থাকে আপনাদের, সেক্ষেত্রে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন যে আমরা বাংলাদেশের যতগুলো ভৌতিক স্টেশন রয়েছে সেগুলো নিয়ে একটা স্টোরি বা ঘটনা আপনাদেরকে আমরা শোনাতে পারি। যাই হোক, দেখতে পাচ্ছি আমাদের সাথে সৌরভ ইসলাম লিখেছেন যে ভাইয়া খুব ভয় লাগছে। আরাফাত আপন লিখেছেন যে এক্সট্রিমলি সরি, উনি বাসায় ছিলেন না, এই জন্য দেরি হয়ে গেছে আসতে। ভালোবাসা রইল আপনার জন্য। লিখেছিলেন আমাদেরকে দুনিয়াতে সবাই বেঈমান, ভাইয়া আমি আসতে চাই এই প্রোগ্রামে। আচ্ছা, আপনাকে কি বলে আমরা সম্বোধন করবো বলেন? আপনার নামটি অন্তত লিখুন। আপনি আমাদেরকে ফেসবুক পেজে ইনবক্সে আপনার ফোন নম্বরটি আমাদেরকে লিখে পাঠান এই মুহূর্তেই। লিখেছিলেন মোহাম্মদ আব্দুল্লাল মানিক, কিছু SMS আগে দিলেও পড়া হয় না কেন, বুঝলাম না। আচ্ছা, আমি যতদূর জানি আব্দুল্লাহ মানিক, আপনার এসএমএসগুলো পড়া হয়েছে এবং এখানে স্ক্রিনটা ছোট হওয়ার কারণে কিছু কমেন্ট দ্রুত চলে যায়। আমরা যেহেতু লাইভ থেকে কমেন্টগুলো পড়ছি। জাহিদুল ইসলাম বরকত ভাই লিখেছিলেন যে উনি আসতে চান, কিভাবে আসবেন জানাবেন। শুরুতে আপনি ইতালি থেকে বাংলাদেশে আসেন, তারপর আপনাকে ঢাকা থেকে রিসিভ করা হবে রেডিও সারাবেলায়। ছিলেন আমাদের সাথে মিজানুর রহমান, হ্যাঁ ভাইয়া। নয়ন সরকার ভাই ছিলেন আমাদের সাথে, ছিলেন খন্দকার মেহেদি হাসান মানো, এমডি হাসান লিখেছিলেন, সীমান্ত ইসলাম ছিলেন শেষ পর্যন্ত, ইসরাত ঈশা ছিলেন আমাদের সাথে। আই থিঙ্ক শাহাদুলের স্টোরিটা নো, এটা রিয়েল স্টোরি, আপনি একটু রিসার্চ করে দেখবেন। ইভা লিখেছিলেন ভাইয়া আমি আছি আসিয়া, কেমন আছেন? সব 6 দিয়ে পরিপূর্ণ আপনার এসএমএসটি ছিল। যাই হোক, সাগর মিয়া লিখেছিলেন আমাদেরকে পলাশবাড়ি থেকে শুনছি। অনেক অনেক ধন্যবাদ যারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন আজকের এই পুরো আয়োজন জুড়ে। ভূতবেলা নিয়ে আপনাদের সাথে আমি রাতুল ছিলাম। তো যাই হোক, আজকে চমৎকার কিছু ঘটনা ছিল। যেমন আমরা প্রথম অতিথি যিনি ছিলেন নাজমুল ইসলাম ভাই, যান্ত্রিক ত্রুটির কারণে প্রথমে আপনাদেরকে মেইলটা শোনাতে পারিনি। প্রথম মেইলটা যেভাবে আমাদের মডিউলটা যেভাবে সাজানো থাকে, প্রথমে একটা মেইল, তারপর অতিথির ঘটনা, আবার মেইল এবং অতিথির ঘটনা, কিন্তু আজকে আমরা শুরুতে অতিথির ঘটনা শুনেছি, তারপর মেইলে গিয়েছি। তো সব মিলে আজকে অনুষ্ঠানটা দারুণ হয়েছে আমার বিশ্বাস। এবং আজকে যতগুলো ঘটনা শেয়ার করা হয়েছে সবগুলো ঘটনাই বেশ ভয়ঙ্কর ছিল এবং আপনারা এনজয় করেছেন। এবং এই ধরনের ঘটনা যদি আপনারা আমাদের সাথে শেয়ার করতে চান, আপনি যদি চান আপনার ঘটনা আপনি সরাসরি স্টুডিওতে এসে শেয়ার করবেন, সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 01713484465। অবশ্যই সেটা অফিস চলাকালীন সময়, যেমন সকাল 7টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে আমাদেরকে ফোন দিতে হবে। এবং এই মুহূর্তে যারা আমাদেরকে শুনছেন ভূতবেলা, এই মুহূর্তে আপনারা ফোন করতে পারেন। আর আরেকটি বিষয় হচ্ছে, আপনি যদি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই, সেই ক্ষেত্রে আমাদেরকে মেইল করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabeলা@gmail.com। তো প্রতি বৃহস্পতিবারের আয়োজন ভূতবেলা নিয়ে আমি বরাবরের মতোই হাজির হয়ে আপনাদের ভালোবাসা নিয়ে, আপনাদের ভালোবাসা টানে ফিরে আসি। তো আপনাদের ভালোবাসার নিয়েই ফিরতেছি আবারও আগামী বৃহস্পতিবার ঠিক রাত 9টা 5 মিনিটে। তো আপনারা এতক্ষণ যারা যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের মতো ভূতবেলা থেকে আমি বিদায় নিচ্ছি। আর যে রাতুল, সবাই ভালো থাকবেন।